একটু পর পুলিশ এসে যেসব প্রশ্ন করবে তার উত্তর যেন সঠিক এবং দ্রুত দিস, তার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। বলেই সাইফার চলে যেতে নিলে আমজাদ চিল্লিয়ে বলল, তুই এমন ভাবে করতে পারিস না, তুই পুলিশ না, সে এইসব শাস্তি তোকে আমাকে দিবি। জেলে এমন করে কোনো নিয়ম নেই, এই শাস্তি শীঘ্রই পাবি বলে রাখলাম। বিপদে আসে দেখিস, কঠিন বিপদ। সাইফার আর পিছনে না তাকিয়ে বেরিয়ে গেল। সে পুলিশের সাথে কথা বলে এই অবস্থা নিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এগুলো খুলে ফেলা হবে, ততক্ষণ পর্যন্ত হাত পা বাঁধা অবস্থায় একটু প্লাস্টিকের থেরাপি থাক। মারওয়ান কপালে হাত দিয়ে শুয়ে আছে। নিশাত এই রাতের বেলা ঘর ঝাড়ু দিচ্ছে। নাহান পুরো ঘর ময়লা করে ফেলেছে। বাসার বাচ্চা কাচ্চা থাকলে ঘর সবসময় নোংরা হয়। নাহান বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। ঘর ঝাড়ু দিতে দিতেই নিশাত একটা ঘড়ি পেল, যেটা নিচে পড়ে কাঁচ ফেটে গেছে। উঠিয়ে দেখলো ছেলেদের ঘড়ি। মারওয়ানের দিকে এগিয়ে এসে বলল, এটা না আপনাকে মানহা দিয়েছে, কাঁচ ভাঙলেন কি করে? মারওয়ান কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে কিছুক্ষণ ঘড়িটার দিকে চেয়ে বলল, ফেলে দাও, এসব কাঁচে নাহুয়ানের হাত কাটতে পারে। নিশাত অবাক হয়ে বলল, কি সুন্দর ঘড়িটা, বেশ দামি মনে হচ্ছে। ফেলে দেব কেন? আপনার বোন কত শখ করে দিয়েছে, ও শুনলে ভীষণ কষ্ট পাবে। একদিনও পরেননি এটা। মারওয়ানের বিরক্তিকর গলা। এটা মানহা দেয়নি, এত আদিক্ষেতা দেখানোর কিছু নেই। মানহা দেয়নি তো কে দিয়েছে? আমার সামনেই তো ও দিল। ওর জামাই ওকে দিয়ে দেয়াইয়েছে। এত দামি ঘড়ি মানহা পাবে কই? নিশাত এবার বুঝলো কেন এত অনীহা এই ঘড়ির প্রতি। পুরো কাজ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এভাবে ভাঙলো কিভাবে? মনে হচ্ছে ঘড়িটাকে কেউ আছাড় মেরেছে। এটাকে বাসেও রাখা যাবে না। না হওয়ার সব জিনিসে হাত দেয়। ভীষণ খারাপ লাগছে তার। রেখে দিলে পরে মারণ চিল্লাচিল্লি করবে। কি করবে বুঝতে পারছে না সে। মারণ নিশাতকে এমন দোটানা করতে দেখে বিছানা থেকে উঠে এসে ঘড়িটা নিয়ে দরজার পাশে ঝুড়িতে ফেলে দিল। অমনি দরজায় করাঘাত পড়ল। মারণ বিরক্তি নিয়ে দরজা খুলতে ইহাবকে দেখতে পেল। এত রাতে ইহাবকে দেখতে পেয়ে বেশ বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে বলল, কি চাই? ইহা মারণকে সরিয়ে ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, একটু বসতে দেন শালা ব্রো। দরজা খুলে মুখের উপর কি বলা শুরু করছেন কেন? মারণ কপাল গুটিয়ে দরজা আটকে বলল, এত রাতে এখানে কি কাজ তোর? সময় অসময় ঢ্যাং ঢ্যাং করে এখানে আসিস কেন? তোর মন চাইলো আর চলে আসলি? ম্যানার্স নেই কোনো? বাড়িতে মহিলা মানুষ আছে জানিস না? ইহাব একটু ধাক্কার মতো খেলো। মারণ এসব কথা হাসি মুখে হজম করলেও আজকের কথাটা কেমন বুকে গিয়ে লাগলো। বেশ বিব্রত হলো। মিষ্টির প্যাকেট আর ঝুড়িটা মারণের দিকে ধরে বলল, নাওয়ানোর জন্য মিষ্টি আর বিড়ালের বাচ্চা এনেছিলাম, মানহা বলল ওকে দিতে। মারণ চিল্লিয়ে বলল, বিড়ালের বাচ্চা এনে দিতে রাতে তোকে আসতে হবে কেন? আর ইউ ক্রেজি? ইহাব মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, তুই রেগে যাচ্ছিস কেন? আমি তো থাকতে আসিনি, শুধু এগুলো দিতে আসছে। জাস্ট শাট আপ। তোর কাছে কেউ বিড়ালের বাচ্চা চাইনি। ফার্দার যদি রাতের বেলা এসব নিয়ে আসিস, আমার থেকে খারাপ কেউ হবে না। বলে মিষ্টির প্যাকেট ধাক্কা দিয়ে ফেলে দিল। ঝুড়িটা অন্য হাতে ছিল বিধায় সেটা অক্ষত আছে। নিষাদ পর্দার ফাঁকে মারওয়ানের এমন পাষাণ কার্যক্রম দেখে বেশ কষ্ট পেল। এসব শুনলে মানহা কি মনে করবে? বড় ভাইয়ের থেকে ওর জামের এমন অপমান মেয়েটা কিভাবে মেনে নেবে? ইহা বহু কষ্টে ঝুড়িটা রেখে বাসা থেকে বের হতে নিলে দরজার পাশে ময়লা ঝুড়ির ভেতরে তার দেয়া ঘড়িটা দেখলো। বুকে অজস্র ব্যথা কিলবিল করছে। মারওয়ানের দিকে একবার তাকিয়ে সেই ভাঙা রিস্টওয়াচটা হাতে তুলে বলল, তোর হাতে অনেক মারাতো, বিদেশ থেকে অনেক খুঁজে তোর জন্য কিনেছিলাম। এতটা অবহেলা না করলেও পারতে। মারওয়ান মুখের উপর বলল, এসব জিনিস দিয়ে আমাকে গড়াতে এসেছিস? হ্যাঁ, তোর এসব ন্যাকামি অন্য জায়গায় দেখাস প্লিজ। এসবে আমার যায় আসে না। ইহাব মুখটা একটু প্রসারিত করে বলল। একটু যে আসেনি। মারওয়ান হেসে বলল, যেখানে তোর থাকা না থাকায় কিছু আসে যায় না, সেখানে সামান্য ঘড়িতে আমার কি আসে যায়? ইহাব খুবই কাতর গলায় বলল, একবার হাফ বলে ডাকবি? আমাবস্যায় চাঁদ খুঁজতে থাক। ইহাব একটু মুচকি হেসে বলল, খুঁজলে পেতেও পারি। ভালো থাকিস। ওটা তুই না বললেও থাকবো। ইহাব কিছু না বলে চলে গেল। মারওয়ান দরজা আটকে দিল। যত সব। নিষাদ বেরিয়ে এসে বলল, আপনি এমন বিহেভ করলেন কেন? আমার ইচ্ছা। আপনার ইচ্ছে হলেই তো হবে না। সে এখন আপনার বোন জামাই। তো এখন কি কোলে উঠিয়ে নাচতাম? আশ্চর্য, কোলে উঠিয়ে নাচবেন কেন? তাকে আপ্যায়ন করবেন, থাকতে বলবেন, তা না করে এ কি ব্যবহার? মিষ্টির প্যাকেটটা অমন ফেলে দিলেন কেন? এতে আপনার বোনের অপমান হলো না? আপনার বোন যখন জিজ্ঞেস করবে ভাইয়া আপনাকে কি খাইয়েছে, তখন?
মারওয়ান গম্ভীর গলায় বলল, তোমাকে এত ভাবতে কে বলেছে? যা খেয়েছে সেটাই বলবে। কি খেয়েছে? অপমান। নিশাত চোখ মুখ লাল করে বলল, আপনি আসলে একটা পাষাণ। হৃদয় বলতে আপনার কিচ্ছু নেই। আগাগোড়া একটা পাথর আপনি। সকাল সকাল নাহান রান্নাঘরের ফ্লোরে হাত পা ছড়িয়ে বিড়ালের বাচ্চা নিয়ে খেলছে। ঘুম থেকে উঠে বিড়ালের বাচ্চা দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল সে। ইহাব তার জন্য বিড়ালের বাচ্চা এনেছে শুনে সে বেশ খুশি হয়েছে। নাহন বিড়াল ছানাটাকে টিপ দিয়ে ধরে বলল, মা বিল্লু চুমু পায়ে এনেছে। নিশাত রাতে রাতে মাথা নাড়ালো। ইহাব নাহনকে চুমুর থেরাপি দেওয়ার পর থেকে বাচ্চাটা তার নাম চুমু পুপা রেখেছে। নরম নরম। নিশাত মুচকি হেসে বলল, জি আব্বা, নরম। আপনি এভাবে টিপ দিয়ে ধরেছেন কেন? ব্যথা পাবে তো। নাহন গোল গোল চোখে তাকিয়ে বলল, বিতা পাবে। হুম তোমাকে জোরে ধরলে যেমন ব্যথা পাও সেও তেমন পায়। তুমি আমার ছানা আর সে বিড়াল ছানা, দুটোই নরম তুলতুলে আদুরে ছানা। নাহন ফোকলা হেসে একবার নিচের দিকে আরেকবার বিড়ালের দিকে আঙুল তাক করে বলল, মায়ের টানা বিল্লু টানা। মরণ লুঙ্গি ধরে রান্নাঘরে এসে বলল, হ্যাঁ, তুই তোর মায়ের ছানা আর আমি তো দুধ ভাত। নাহন মাথা নাড়িয়ে নাড়িয়ে বলল, দুধ ভাত মুজা মুজা। মরণ ঝাড়ি মেরে বলল, চুপ কর, তো দুধ ভাতের মজা আজকে বের করবো, দাঁড়া। নাহন উলি বাবা বলে মায়ের পা ধরে মুখ লুকালো। মারওয়ান ওকে ধরতে নিলে পকেটে ফোন ভাইব্রেট হতে লাগলো। মানহার নম্বর দেখে পরে কথা বলবে ভেবে ফোন কেটে দিল। এরকম দুইবার কল কেটে দেওয়ার পর আবারও কল আসায় নিশাত বিরক্ত হয়ে বলল, ফোনটা ধরতে সমস্যা কোথায়? মারওয়ান রাগান্বিত হয়ে ফোন কানে নিয়ে মানহাকে ধমক দিতে নিলে তার কান্নার আওয়াজে কান ভারী হয়ে এলো। মানহা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমি কি বিধবা হয়ে যাব? মারওয়ান ঢোক গিলে বলল। কি বলছিস? জোরে বল, শুনতে পারছি না। মানহা হেঁচকি তুলতে তুলতে বলল, উনি নাকি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি, প্রচুর ব্লিডিং হয়েছে, বাঁচার সম্ভাবনা নাকি নেই। আমরা পথে, তুমি আসো ভাইয়া, ঢাকা সেন্ট্রাল মেডিকেলে আসো। আমি কিছু জানি না আল্লাহ। মানহার চিৎকারে ফোন কেটে গেল। মারওয়ান কানের কাছে কি যেন ছিরছির করছে, মনে হচ্ছে অসংখ্য বলতা হাল ফুটিয়ে দিচ্ছে। নিশাত মারওয়ানকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মারওয়ান এই জগতে নেই, কোনো কথা তার কানে প্রবেশ করছে না। নিশাত দেখলো মারওয়ানের শরীর কাঁপছে, পা দুটো টলমল করছে। নিশাত দ্রুত ঝাঁকিয়ে বলল, এই আপনার কি হয়েছে? আম্মা আব্বা ওনারা ভালো আছেন? মারওয়ান ঠোঁট দুটো নাড়িয়ে বিড়বিড় করলো, এসব মিথ্যা, সবই মিথ্যা। হাব। এই মুহূর্তে মারওয়ানের অবস্থান ঢাকা সেন্ট্রাল মেডিকেলে। নিশাত সামনে চেয়ারে বসে মানহাকে কলে অনবরত ফোন দিয়ে চলেছে। ওপাশ থেকে রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। মারওয়ানের নেত্রদায় বর্তমানে নিশাতের দিকে নিবদ্ধ। বোঝা যাচ্ছে ওপাশ হতে কল রিসিভ হওয়ার অপেক্ষায় সেও প্রতীক্ষমান। বেশ খানিক্ষণ পর মানহা ফোন ধরে ভাঙা গলায় সালাম দিল। নিশাত তাকে তাদের আসার খবর জানালো। মারহা তাদেরকে 412 নম্বর কেবিনে আসতে বলল। নিশাত মারওয়ানকে অ্যাড্রেস বলে লিফটে তিনি এলো। মারওয়ানের কোলে নাহওয়ান, সে কেবিনে না ঢুকে বাহিরে দাঁড়িয়ে রইল। নিশাত একাই কেবিনে ঢুকলো। ঢুকতে মানহায় গিয়ে এসে নিশাতকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, ভাবি দেখো কেমন করে শুয়ে আছে। নিশাত দেখলো সম্পূর্ণ শরীরটা ব্যান্ডেজে মোড়ানো, তার চোখেও পানি এলো। কেমন উচ্ছল দেখলো কাল রাতেও, অথচ এক রাতের ব্যবধানে কেমন নির্জীবের মতো হাসপাতালে বেডে শুয়ে আছে। নিশাত মানহার মাথায় হাত বুলিয়ে বলল, ধৈর্য ধরো, আল্লাহর ওপর ভরসা রাখো। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করার জন্য এমন বিপদ দেন, যে উত্তীর্ণ হতে পারে সেই সফল কাম হয়। মানহা ফোপাতে ফোপাতে বলল, ভাইয়া আসেনি? ভাইয়া কি এখনো তার উপর রেগে আছে? এসেছে, বাইরে দাঁড়ান। ভাইয়াকে আসতে বল, আমার কিছুই ভালো লাগছে না। নিশাত মানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে কেবিন থেকে বের হয়ে দেখলো মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করছে। সে এগিয়ে এসে বলল, মানহার কাছে যান। মারওয়ান গম্ভীর মুখে বলল, আমার যেতে ইচ্ছে করছে না। ওর শ্বশুর শাশুড়ি এসেছে? জানি না, এসেছে সম্ভবত। যেতে ইচ্ছে করছে না মানে কি? আপনি ওর ভাই, আপনজন।
আমি ওর ভাবি, দূরের মানুষ। এই বিপদের দিনে আমার কাছে যতটা না শান্তি পাবে তার চেয়ে অনেক শান্তি পাবে আপনার কাছে। বেশি কথা না বলে রুমে যান, যান বলছি। শেষের কথাটা নিশা ধমকের সহিত বলল। মারণ চোখ মুখ কুচকে বলল, তুমি কি আমাকে ধমক দিলে? হ্যাঁ তো। বেশি বেড়েছো মনে হচ্ছে। নিশাত কোনো জবাব না দিয়ে ছেলেকে কোলে নিয়ে মারণকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। মারণ কপাল অমসৃণ করে সেদিকে চেয়ে রইল কয়েক পল। কপাল গুছিয়ে কেবিনে প্রবেশ করতেই চোখ গেল বিছানায়। সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। মানহা ভাইকে দেখা মাত্রই কেঁদে উঠে হুমড়ি খেয়ে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, লোকটা কেমন পাষাণের মতো শুয়ে আছে দেখ। মায়া বাড়িয়ে কেন এমন শুয়ে আছে জিজ্ঞেস করো তো। তুমি বললে নিশ্চয়ই উত্তর দেবে। মারওয়ানের মুখে কোনো জবাব নেই, পাথরের মতো দাঁড়িয়ে। মানহা কান্নারত গলায় হেঁচকি তুলে বলল, আমাকে কাল যাওয়ার আগে বললো বিরিয়ানি রেঁধে রাখতে। কত যত্ন নিয়ে বিরিয়ানি রেঁধে সারা রাত অপেক্ষায় থাকলাম, অথচ সে আর খেতে এলো না। আমার অপেক্ষাও আর ফুরালো না। ভাইয়া, তুমি তাকে রেখে দিতে পারলে না? তাহলে তো অ্যাক্সিডেন্টটা হতো না। মারওয়ানের বুকের কোথাও রক্তক্ষরণ হচ্ছে কিনা বোঝা গেল না। হয়তোবা গতকাল রাতের কিছু চিত্র মানসপটে ভেসে উঠেছে, তবে বাহিরের শক্ত খোলসে তার কিছুই পরিলক্ষিত হচ্ছে না। না দিচ্ছে মানহাকে সান্ত্বনা, আর না মুখে কিছু বলছে। মানহা ইহাবের শিয়রের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, ডাক্তার বলেছে আরও রক্ত দেওয়া লাগবে। জানো, ডান হাতে অনেক জখম হয়েছে। ডান হাতের মুঠোয় নাকি একটা ঘড়ি পেয়েছিলেন তারা। ওই ঘড়ির কাজ বিঁধে পুরো হাত নাকি বিভৎস হয়ে গিয়েছিল। ওই ঘড়িতে কি এমন আছে যার জন্য তাকে এমন আঘাত সহ্য করতে হবে? সামান্য একটা ঘড়ির জন্য পুরো হাতের তালু রক্তাক্ত ক্ষত বিক্ষত করে ফেলেছে। আল্লাহ, আমি সহ্য করতে পারছি না। আমাকে কেমন কষ্ট দিতে কি তার এত মায়া বাড়ানো? মারওয়ান ঝটকা খেয়ে ইহাবের হাতের দিকে চাইল। ডান হাতের তালু ব্যান্ডেজে আবৃত, হাত মুঠো পাকিয়ে দাঁড়িয়ে রইল শব্দহীন। বোনের আহাজারি শুনছে নিঃশব্দে। একজন নার্স এসে রোগীর কিছু পেপারে সাইন দিতে বলল। মানহা চোখ মুছে সেদিকে এগিয়ে গেল। মারওয়ান বেডের সামনে এগিয়ে এসে ব্যান্ডেজকৃত হাতের তালু খুবই ধীরে ছুল। মানহা সাইন দিয়ে এসে ভাইয়ের পাশে এসে বলল, জানো, তোমার বাসায় যাওয়ার আগে কত খুশি ছিল, অথচ দেখো এখন আমাকে কেমন কাঁদাচ্ছে। ভাইয়া, এমন কেন হলো বলো না? মারওয়ানকে ঝাঁকিয়ে বলল। মারওয়ান কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মারওয়ান বেরিয়ে যেতেই ইমতিয়াজ ভুঁইয়া ডাক্তার নিয়ে ঢুকলেন। ডাক্তার কেবিনে প্রবেশ করেই বললেন, ইমতিয়াজ ভুঁইয়া চেয়ারে বসে বললেন, সানা দিয়ে উপায় আছে? এরা মা ছেলে দুজনে আমার ঘরটা পাগলাগারদ বানিয়ে ছেড়েছে। ডাক্তার ইহাবের ডান হাতে ইঞ্জেকশন পুশ করে বেরিয়ে গেলেন। ইমতিয়াজ ভুঁইয়া ইহাবকে উদ্দেশ্য করে বললেন, এই নাটকের কথা যদি জেনে যায়? নাটক কোথায়? ডান হাতে ফ্র্যাকচার হয়েছে, তালুতে ইনফেকশন হয়েছে, ডান পায়ে ক্ষত হয়েছে, সবই তো হয়েছে। শুধু হয়তো গুরুতর নয়, কষ্ট হচ্ছে ডান হাতে। কতদিন প্লাস্টার ঝুলিয়ে রাখতে হয় কে জানে। আচ্ছা, তুমি অ্যাক্সিডেন্টটা করলে কিভাবে? জানি না ঠিক, ভাগ্যিস আর একটু আগে সরে গিয়েছিলাম, নয়তো বোধহয় বাসায় এতক্ষণে কুলখানের আয়োজন হতো। মানহা মুখ চেপে কেঁদে দিল। ইমতিয়াজ ভুঁইয়া চিন্তিত গলায় বললেন, যদি কোনোভাবে জেনে যায় তখন কি করবে? ইহাব বাম হাতে ভর দিয়ে বলল, আরে জানবে না, টেনশন করো না। তোমার বউ যদি বলে দেয়? বলবে না, ওকে চকলেটের লোভ দেখিয়েছি না। হ্যাঁ, ও তো বাচ্চা, তাই চকলেটের লোভ দেখালে আর কিছু বলবে না। বাচ্চাই তো। তুমি শুধু শুধু চিন্তা করছো বাবা। এতে যদি পাশেন্টে গলে, তাহলে নেক্সট স্টেপে হাত দেবে। কেমন নিশ্চয় আমাকে দেখে কোনো প্রতিক্রিয়াই করেনি। সম্ভবত কষ্টপর সিস্টেম ওর নষ্ট হয়ে গেছে। আমি মরে গেলেও বোধহয় এক ফোঁটা কাঁদ ধরে হৃদয়টা। অবশ্য হাতটা একটু ছুঁয়েছে, আমি টের পেয়েছি। ইমতিয়াজ ভুঁইয়া ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দেখ, যেটা ভালো মনে হয় কর, হিতে যেন বিপরীত না হয় সেদিকে লক্ষ্য রাখবি। বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। মানহা এক পাশে দাঁড়িয়ে ফোপাচ্ছে। ইহাব সেদিকে যেয়ে বলল, তোমাকে তো এখন কাঁদতে বলিনি, ফ্যাচফ্যাচ বন্ধ করো। তুমি ভালো অভিনয় করেছো, এর জন্য সুস্থল সর্বপ্রথম তোমাকে একটা চুমু খাবো। ডোন্ট মাইন্ড।
অবশ্যই তুমি মাইন্ড করলেও বাকি আমার খাবার কাজ আমি খাবো। বলে ইহাব চোখ মুছল। মানহা হতবুদ্ধির মতো চেয়ে রইল। অসুস্থ হয়ে কথার কি বাহার! সে মোটেও অভিনয় করেনি, সত্যি সত্যি কেঁদেছে সে। গুরুতর আঘাত না পেলেও একেবারে কম আঘাতও পায়নি। ডান হাত ভেঙেছে, হাতের তালু ও পায়ে জখম হয়েছে। এটা কম কিসে? অথচ এমন ভাব করছে যেন কিছুই হয়নি। নিশাত হাসপাতালের ক্যান্টিন থেকে ছেলের জন্য জুস আর কেক কিনলো, আর বাকি সবার জন্য পাউরুটি আর কলা নিল। তাড়াহুড়োতে কেউ নিশ্চয়ই কিছু খেয়ে বেরোয়নি, আবার তারও খেয়ে আসেনি। খবরটা শুনেই তাড়াতাড়ি করে চলে এসেছে। বাচ্চাটাকে এতক্ষণ খালি পেটে রেখেছে বিধায় দ্রুত কিছু কিনে দিল। নাহন পাইপে মুখ দিয়ে টেনে টেনে জুস খাচ্ছে। নিশাত জিজ্ঞেস করলো, আর কিছু খাবে? নাহন মাথা নাড়িয়ে বলল। খাবো। নিশাত বলল, কি খাবে? নাহন ফোকলা দাঁতে হেসে বলল। দুদু। নিশাত মেকি রাগ দেখিয়ে বলল, আমার ছানাটা ভারী দুষ্টু হয়েছে, শরমের কথা আর বলবে না, সবাই তোমাকে পচা বলবে। নাহন মায়ের ঘাড়ে মুখ লুকিয়ে রাখলো। কিছুক্ষণ পর মাথা তুলে বলল। পাপ্পা কই? নিশাত আশেপাশে দেখতে দেখতে বলল, তোমার বাবাকেই খুঁজতে যাচ্ছি। ইনাকে ঘুরতে এনেছি। না, ঘুরতে আসিনি, তোমার ফুপাকে দেখতে এসেছি। টুবু পুপা কি হয়েছে? অসুখ হয়েছে তোমার মতো দুঃখ পেয়ে। নিশাত নাহনের পায়ে যেখানে ব্যথা পেয়েছিল সেখানে হাত বুলিয়ে বলল। নাহন নিজের পায়ে হাত দিয়ে বলল, ডুকু ডুকু। হ্যাঁ, দুঃখ। নাহন গাল ফুলিয়ে বলল। কুবিতা। নিশাত ছেলের গালে চুমু দিয়ে বলল। ব্যথা ভালো হয়ে যাবে। নাহন কান ডলে বলল। টুবু পুপা টুবু দেয়নি। নিশাত ছেলেকে চেপে ধরে বলল। ফুফার অসুখ বললাম না, ব্যথা পেয়েছে তো। নাহন অবুঝ গলায় বলল। মিশি মিশি পিতা। নিশাত ছেলের গালে গাল ঠেকিয়ে বলল, পিতা ভালোই যাবে ইনশাল্লাহ। মারন ওয়েটিং রুমে এসে বসেছে। তার চারপাশ চরকির মতো ঘোরাচ্ছে। ঘুম ঠিক মতো হয়নি বিধায় মাথা ব্যথা করছে। পাশেই হুইল চেয়ারে বসা একজন লোক, হাতে রয়েছে একটা খোলা বই। তার পাশে একজন শাড়ি পরিহিত মহিলা বসা। মারন চেয়ারে ঘাড় ফেলে চোখ বন্ধ করলো। মিনিট খানিক বাদে কিছুটা ফিস ফিস আওয়াজ তার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো। তুমি অনেক সুন্দর, আমার তোমাকে ভালো লেগেছে। ওপাশ থেকে উত্তর এলো, কি যে বলেন, আমার শরম করে। আমি লাইলি, তুমি মজনু। তুক্কু তুক্কু। আমি মজনু, তুমি লাইলি। লাইলি মজনুর প্রেমে শরম পাইত না। লাইলির যেমন জামাই ছিল, আমারও বউ আছে, সেটা কোনো বিষয় না। তোমারে অনেক কিছু দেব, সুখ দিয়ে মুড়িয়ে রাখবো তোমায় ময়না পাখি। মারান মুখ বিদ ঘুটে হয়ে এলো। এতক্ষণ তো ভেবেছিল জামাইবউ, এখন দেখি অন্য ঘটনা। এসব নষ্টামি করার আর জায়গা পায়নি। তার পাশে বসতে হলো এদের। বিড় করে বলল, যেমন লুচ্ছা তেমন লুচ্ছি। এগুলো কিসের জন্য এইসব বিয়াত্তা ফাতরাদের ফাঁদে পা দেয় কে জানে। যত সব নষ্টের কারবার। হাসপাতালে নোংরামি শুরু করেছে, এক ঠ্যাং নাড়াতে পারে না, আবার এসেছে মজনু হতে। অসহ্য। মারন চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। লোকটার ফিসফিসাও যে ঘুম তার চাঙ্গে উঠে গেছে। কানে হাত দিয়েও শোনা যাচ্ছে। অন্য কোনো জায়গায় ফাঁকা চেয়ার পেলে সেখানেই চলে যেত, তবে এই ভিড়ের মধ্যে আর ফাঁকা চেয়ার পায়নি। অন্যদিন হলে দাঁড়িয়ে হলেও অন্য পাশে সরে যেত, তবে আজকে ক্লান্তিতে বোধ হয়ে আছে। দেখে না নড়তে পারছে আর না ঘুমাতে পারছে। মারন রাগে যেতে দেয়ালে এমন জোরে ঘুষি মারল যে মহিলাটার হাত ভয়ে কেঁপে ওঠে। লোকটার হাত থেকে ছিটকে পড়ল। লোকটা গলা খাকারি দিয়ে মারনের দিকে চাইল। মারন তোয়াক্কা না করে আবারও চোখ বুঝল। লোকটা আগে থেকে নিচু কণ্ঠে কথা চালিয়ে যেতে লাগলো। মারন শেষমেশ অতিষ্ঠ হয়ে বলল, এই যে চরিত্র বিসর্জনকৃত চিড়িয়া। লোকটা ঘাড় ঘুরিয়ে বলল, আমাকে বলছেন? অবশ্যই আপনাকেই বলছি। এটা হাসপাতাল, এখানের পরিবেশ নষ্ট করবেন না। এটা আপনার পীড়িত করার জায়গা না। আরেকবার ডিস্টার্ব করলে খবর আছে। লোকটা একটু কেসে বলল। কি খবর আছে? আপনি কি করবেন? মারওয়ান ঘাড় মেসেজ করে বলল,
কিছুই করব না, শুধু এখান থেকে সোজা কর্তৃপক্ষের কাছে যাব, যে কেলানির পারমিশন আনবো, এনে ইচ্ছে মতো কেলিয়ে হসপিটাল থেকে গেট আউট করে দেব। আন্ডারস্ট্যান্ড? লোকটা থতমত খেয়ে বলল, আপনি বললেই তারা কেলানোর পারমিশন দেবে কেন? আপনি কে এমন? মারোয়ান মোবাইল ঘুরাতে ঘুরাতে বলল। আমি কেউ না, তবে আমার মোবাইলটা অনেক কিছু। লোকটা ভয় পেয়ে চুপসে গেল। মারোয়ান আর